আরে, এটা তো রনি। এখানে এভাবে পড়ে আছে কেন? এই রনি, রনি, কিরে, কি হয়েছে তোর? কিরে, কথা বলছিস না কেন? সারা রাত কি এখানে ছিলি নাকি তুই? রনি, কিরে, কথা বল। আমি আমি এখানে কি করছি? আরে, সে কথা আমি কি করে জানবো? তোকে এখানে পড়ে থাকতে দেখে এগিয়ে এলাম। এবার আমায় বল দেখি কি হয়েছিল তোর। আর তোর শরীরে এত কাঁটা দাগ এলো কোথা থেকে? তুই আগে চল তো, তোকে বাড়ি নিয়ে যাই। হ্যাঁ মা, বলো। এই তো আমি ট্রেনে উঠেছি। তোর আসতে কতক্ষণ লাগবে বাবা? তোর জন্য কত কি রেঁধেছি আমি। তাড়াতাড়ি আয় বাবা, কত বছর পর আসছিস বাড়িতে। মা, এই তো সবে উঠলাম ট্রেনে। বিকেল হবে যেতে যেতে। তুমি কোনো চিন্তা করো না। এখন রাখছি মা, তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। আচ্ছা বাবা, ঠিক আছে। আরে এত অস্থির হইও না, ও ঠিক সময় মতো চলে আসবে। এই তো আসার সময় হয়ে এলো প্রায়। না জানি ছেলেটা দেখতে কেমন হয়েছে। কত বছর হয়েছে বলো? মা, ও মা, আরে ও বাবা, এই দেখো আমি এসে গেছি। ইস, কি শুকিয়েছে ছেলেটা দেখলে। নিশ্চয়ই ওখানে ভালো মন্দ খেতে পাস না। বাড়িতে মায়ের যত্ন পেলে এমনি ঠিক হয়ে যাবে। আয় বাবা, ঘরে আয়, আগে হাত মুখ ধুয়ে নে দেখি, ধুয়ে তারপর খেতে আয়। তোর জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা বাবা, আমি এখনই আসছি। আমারও খুব খিদে পেয়েছে বুঝলে। কতদিন হলো মায়ের হাতে রান্না খাইনি, আর জমিয়ে খাবো। শোনো ছেলের কথা। রনি, তোর ঠাম্মা কল করেছিল, তুই এসেছিস শুনে তো মহা খুশি। তোকে ডেকেছে, কবে যাচ্ছিস বল? আমি নিজেই ঠাম্মাকে কল দিতে চেয়েছিলাম। কতদিন হলো ঠাম্মাকে দেখি না। আমি তো এবার বেশ অনেক দিনই আছি। ঠাম্মার ওখান থেকে ঘুরে আসি, কি বলো তোমরা? সে তো যা ভালো মনে হয়। তবে তুই গেলে তোর ঠাম্মা ভীষণ খুশি হবে। মানুষটা একা একা থাকে ওখানে। কতদিন বললাম যে আমাদের সাথে এসে থাকতে। আমি এবার নিজে ঠাম্মাকে এখানে নিয়ে আসবো, দেখো। আমি কাল সকালে ট্রেন ধরবো। এই তো জার্নি করে এলি, তুই একটা দিন পরেই জানা হয়। না, আমার আর মন টানছে না। আগে ঠাম্মার সাথে দেখা করে পরে বাকি সব। ঠাম্মার জন্য এতই টান তো কল দিয়ে খোঁজ তো নিতে পারিস। ওখানে অনেক ব্যস্ত থাকি মা। দাও, আমায় একটু মাছের ঝোল দাও দেখি। ট্রেন থেকে নেমে শিমুল একটি রিকশা নেয়। গ্রামের কাঁচা রাস্তা দিয়ে রিকশায় চড়ে শিমুল এগিয়ে চলে। অল্প সময়ের মধ্যে সে তার ঠাম্মা বাড়িতে গিয়ে পৌঁছায়। তাকে দেখে ঠাম্মা এগিয়ে আসে। তুই এসছিস? কতদিন হলো তোকে দেখি না। আয় রানী, আয়, ঘরে আয়। ঠাম্মা, তুমি এই জমিদার বাড়িতে একাই থাকো? তোমার ভয় হয় না? মা তো তোমায় কত করে বলেছে তাদের সাথে গিয়ে থাকতে। তুমি তাদের কথা শোনো না কেন বলো তো? এখানে অসুস্থ হয়ে পড়লে তোমাকে দেখবে কে বলো তো? দেখার লোক আছে, আর নিজের ভিটে ছেড়ে কোথায় যাব বল? আয় তো তুই আগে ঘরে আয়। রনি ঘরের ভেতর ঢুকতেই তার চোখ পড়ল টেবিলে খাবার গুছিয়ে রাখা
আর এক বৃদ্ধার দিকে। রনিকে দেখে সে শুকনো একটা হাসি দিয়ে বলল, আসেন ছোট সাহেব, আপনার জন্য মেলা আয়োজন করছে আপনার ঠাম্মা। রহিমা, যা তো আগে ওর জন্য মিষ্টি নিয়ে আয়। আচ্ছা আফা, যাইতাছি। ঠাম্মা, উনি কে? আর উনি তো মনে হচ্ছে মুসলিম। হ্যাঁ, তো ঠাকুরদা বেঁচে থাকতেও এখানেই কাজ করতো, তাই তো ঠাকুরদা মরার পর আমি ওকে আমার কাছেই রেখে দিয়েছি। ছাড় এসব, যা আগে হাত মুখ ধুয়ে আয়। রনি খাওয়া দাওয়া করে তার রুমে চলে যায়। বিশাল বাড়িতে ঠাম্মাকে একা থাকতে দেখে বেশ চিন্তিতই হচ্ছিল রনি। ওই মহিলাটাকে কেমন যেন অদ্ভুত লাগলো। ঠাম্মা যেহেতু নিজেই তাকে কাছে রেখেছে, এতে আমার আর কি করার। আরে, আমার রুম থেকে তো নদীটা বেশ সুন্দর দেখাচ্ছে, বাতাসও বইছে ঠান্ডা। আমি এক কাজ করি, সন্ধে হয়ে আসছে, নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। কিরে রানী, কোথায় যাচ্ছিস এই ভর সন্ধেবেলায়? এই তো ঠাম্মা, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, বেশ ঠান্ডা হাওয়া বইছে। ছোট সাহেব, ওইখানে যাবেন না এই ভর সন্ধেবেলায়। সে কি, কেন? এত সুন্দর জায়গা দেখেই তো মন ভরে যায়। আর আপনি আমায় যেতে না করছেন কেন? আমি তো যাবই, যা হওয়ার তা পরে দেখা যাবে। ইস, কি সুন্দর এই জায়গাটা, আর কি ঠান্ডা হাওয়া বইছে। শহরতে এমন কোনো দৃশ্য চোখেই পড়ে না। ঠাম্মার বাড়িতে না আসলে হয়তো এই দৃশ্যটা আমি একদম মিস করে যেতাম। কে জানে এত সুন্দর জায়গায় ওই রহিমা খালা আমায় কেন আসতে নিষেধ করছিল। ভালোই হয়েছে আমি শুনিনি, যদি শুনতাম তাহলে এত সুন্দর জায়গাটা দেখতে পেতাম না। এত সুন্দর জায়গায় আসতেও কেউ নিষেধ করতে পারে বুঝি? হঠাৎ করে কারো কোমল কণ্ঠস্বর শুনে কিছুটা চমকে উঠে পেছনে ঘুরে তাকায় রনি। পেছনে ফিরে তাকাতেই রনির চোখ পড়ে এক সুন্দরী মেয়ের ওপর, যে কিনা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে রনির দিকে তাকিয়ে আছে। কে আপনি? এভাবে হঠাৎ পিছন থেকে কে কথা বলে? ভয় পেয়েছেন বুঝি? আপনি বুঝি এই জমিদার বাড়িতে এসেছেন? কে থাকে এখানে আপনার? আমার ঠাকুরদা জমিদার ছিলেন, এখন আর এখানে কেউ থাকে না, শুধু আমার ঠাম্মা ছাড়া। ঠাম্মার কাছে এসেছিলাম, হঠাৎ জানলা দিয়ে নদীর পাড়ের এত সুন্দর দৃশ্য দেখে আর ঘরে থাকতে পারলাম না। আপনি বুঝি ওই জমিদারের নাতি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আর এই সময় আপনি এখানেই বা কি করছেন? আপনি আমায় চিনবেন না, তবে আমায় বিনিতা বলে সম্বোধন করতে পারেন। বাহ, বেশ সুন্দর নাম তো, আর আপনিও তো বেশ সুন্দর দেখতে। আচ্ছা, আমাকে এখন যেতে হবে বুঝলেন। আপনি এখানে আছেন তো? তাহলে কাল দিনে যে কোনো সময় এখানেই দেখা হবে। দিনে আমার এখানে আসা সম্ভব নয়, আমি রোজ সন্ধ্যায় এখানে আসি। তবে কাল আমাদের এ সময় এখানেই দেখা হবে। আর শোনো, আমার কথা কিন্তু ভুলেও কাউকে বলো না। যদি বলো তবে আমাদের আর কোনোদিন দেখা হবে না। ঠিক আছে, আমি চলি। রনি বিনিতাকে বিদায় জানিয়ে আবার ঠাম্মার কাছে ফিরে আসে। কিরে, কি পেলি ওখানে গিয়ে? বললাম যে যাস না, ঘরেই থাক। কি পেলাম মানে? কি পাইনি তাই বলো? কত সুন্দর জায়গা, ঠান্ডা বাতাস, মনোরম পরিবেশ। আর বাহ, বেশ তো, থেমে গেলি কেন বল? আহা ঠাম্মা, এসব না শুনে আমায় তোমার হাতে নাড়ু খাও তো, কতদিন খাইনি। নিশ্চয়ই তোমার কাছে বানানো আছে, যাওয়ার সময় কিন্তু অবশ্যই আমায় বানিয়ে দেবে। ঠিক আছে ঠিক আছে, যা ঘরে গিয়ে বস, আমি তোর জন্য নাড়ু দিয়ে আসছি। ঘুম আসছে না। ঠাম্মা তখন নাড়ু দিয়ে গেল, তা তো খাওয়াই হয়নি। যাই, এখন গিয়ে বরং খাই। নাড়ু খেতে খেতে জানালার পাশে দাঁড়িয়ে নদী ছুঁয়ে আসা হাওয়া অনুভব করতেই তার চোখ পড়ে নদীর পাড়ের দিকে। এ কি, ওখানে এত রাতে কে দাঁড়িয়ে আছে? আরে, ওটা তো বিনিতা। এত রাতে বিনিতা এখানে কি করছে? কিছু হলো না তো? মনে হচ্ছে ইশারায় আমায় ডাকছে, কিন্তু এত রাতে যদি যাই ঠাম্মা তো টের পেয়ে যাবে। না না, কেমন যেন মন টানছে আমার। যেভাবে হোক আমায় যেতেই হবে। রনি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে যায়, কেউ যেন টের না পায় সেভাবেই পা ফেলে।
মনে হচ্ছে কোনো এক মায়ায় পড়ে সে নিজের ওপর থেকে মায়া হারিয়েছে। বিনিতা, এই এত রাতে তুমি এখানে? তুমি তবে চলেই এলে। সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি। কেন, তুমি আমার জন্য কেন অপেক্ষা করছিলে? এখন তো মধ্যরাত, এত রাতে কেউ দেখা করতে আসে? এই যে আমি এসেছি তোমার জন্য। তুমি ঠিক আমার রাজুর মতো দেখতে। রাজু? কে এই রাজু? আর বিনিতা, আমি জানি না আমি কেন নিজের উপর কন্ট্রোল রাখতে পারছি না। আমি তোমার মায়ায় পড়ে গেছি। এটাই তো হওয়ার ছিল, এটাই তো চেয়েছিলাম। ঠাম্মা, 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 আমার কি হয়েছে ঠাম্মা? হঠাৎ রনির এমন চিৎকার শুনে ঠাম্মাও তার সাথে থাকা রহিমা তাড়াতাড়ি রনির কাছে আসে। রনির এই অবস্থা দেখে তারাও অবাক হয়ে যায়। কি হয়েছে তোর এসব? কি রে বল, কি করে হলো এসব? ঠাম্মা, আমি কাল রাতে নদীর পাড়ে বিনিতার কাছে গিয়েছিলাম। তারপর আর কিছু মনে নেই। সকালে ঘুম ভাঙতেই দেখছি আমার সারা শরীরে এই কাঁটা দাগ। তীব্র জ্বালা করছে ঠাম্মা। বিনিতা? কোন বিনিতা? এই তল্লাতে বিনিতা নামে তো কেউ নেই রে বাবা। রহিমা, তুই কিছু জানিস নাকি? আফা, ছোট সাহেব রে সে ডাকে পাইছে। ও বিনিতা না আফা, ও হইল এই নদীর পাড়ের সেই অপদেবতা যে রূপ দেখাইয়া জোয়ান ছেলেদের মাঝরাতে টাইনা নিয়ে যায়। ধুর, কি সব বলছিস? হ্যাঁ, এগুলো আবার হয় নাকি? আগে তো কখনো এমন কিছু শুনিনি। এগুলো বানানো কথা বন্ধ কর, আর তেল গরম করে নিয়ে আয়। কাটা জায়গাগুলোতে ভালোভাবে মালিশ করে দি। হতে পারে ঘরের ভেতর কোনো পোকা মাকড় ঢুকেছিল। ঘরটা ভালো করে ঝাড়তে হবে। আমি সত্যি বলছি ঠাম্মা। হতে পারে তুই কোনো স্বপ্ন দেখেছিস। এখন এসব বাদ দে, আমি গরম তেল মালিশ করে দিলে ব্যথা কমে যাবে। ঠাম্মা চলে যেতেই রনি উঠে দাঁড়ায় আর অস্থির পায়ে পায়চারি করতে থাকে। দরজার আড়াল থেকে রহিমা সবকিছু দেখছিল। ছোট সাহেব, একটা কথা শুনবেন আমার? আফা যতই বান্দা কথা বলুক, এই গ্রামের ইতিহাস আমি জানি। আপনি যে বিনিতার কথা কইতাছেন, ও মানুষ না। আজ থেকে 20 বছর আগে এই নদীর পাড়ে এক মেয়ের লাশ পাওয়া গেছিল। তারপর থেকে এই বাঁশঝাড় আর নদীর পাড়ে সন্ধ্যার পর কেউ যায় না। তুমি কি আমায় পাগল ভাবো? আমি নিজের চোখে দেখেছি, তাকে স্পর্শ করেছি। থামো তুমি, এইসব ফালতু গল্প বিশ্বাস করতে করতে নিজেদের মাথাটাই নষ্ট করেছো। যাও যাও এখান থেকে। তখন চারদিক খুটখুটে অন্ধকার, ঝিঁঝি পোকার ডাক আর বাতাসের শোঁ শোঁ শব্দ হচ্ছে। রনি বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। তার শরীরে কাটা দাগগুলো যন্ত্রণায় চিনচিন করছে। হঠাৎ ঘরের জানলাটা দড়াম করে খুলে যায়। জানালার বাইরে দূরের বাঁশঝাড়ের পাশ থেকে একটা প্রতিধ্বনি এবং অত্যন্ত মিষ্টি কণ্ঠস্বর ভেসে আসে। রনি, রনি, বাইরে এসো রনি। আমি তোমার জন্য নদীর পাড়ে অপেক্ষা করছি। রনি। কণ্ঠস্বরটি শোনা মাত্রই রনির ছটফটানি বন্ধ হয়ে যায়। তার চোখের মনি দুটো স্থির আর শূন্য হয়ে যায়। কোনো এক অদৃশ্য শক্তির টানে সে বিছানা থেকে নেমে সম্মোহিতের মতো সোজা হয়ে দাঁড়ায়। তার নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই। সে রোবটের মতো হেঁটে ঘরের দরজার দিকে এগোয়। এসেছো তুমি? তোমাকে আমি না করেছিলাম না আমার কথা কাউকে বলতে?
কেউ যেন আমার কথা না জানে। আমি বলেছিলাম না, কথা কানে যায়নি তোমার? আমি ভয় পেয়ে গেছিলাম। এবার এর ফল তোমায় ভোগ করতে হবে, তোমায় এর ফল ভোগ করতেই হবে। তোমায় আমি ছাড়বো না, ছাড়বো না। এই বলে বিনিতা রনির দিকে এগুতে থাকে। না না, আরে এটা তো রনি, এখানে এভাবে পড়ে আছে কেন? এই রনি, রনি, কিরে কি হয়েছে তোর? কিরে কথা বলছিস না কেন? সারা রাত কি এখানে ছিলি নাকি তুই? রনি, কিরে কথা বল। আমি এখানে কি করছি? আরে সে কথা আমি কি করে জানবো? তোকে এখানে পড়ে থাকতে দেখে এগিয়ে এলাম। এবার আমায় বল দেখি কি হয়েছিল তোর, আর তোর শরীরে এত কাঁটা দাগ এলো কোথা থেকে? তুই আগে চল তো, তোকে বাড়ি নিয়ে যাই। কমল কোনো রকমে রনিকে তুলে নিয়ে বাড়িতে যায়। রানী, রানী কি আছে? রানী, আমি এক্ষুনি তার বাবা মাকে খবর পাঠাচ্ছি। না ঠাম্মা, ওনাদের তুমি কিচ্ছু জানিও না। তুই এ কি কথা বলছিস রনি? তোর শরীরের এই অবস্থা, রক্ত শুকিয়ে কাঠ হয়ে গেছে, আর তুই বলছিস তোর বাবা মাকে কিছু না জানাতে? ওরা জানতে পারলে তো আমাদের আস্ত রাখবে না। আমি কইছিলাম, আমি আপাদারে কইছিলাম ছোট সাহেবরে নিশির ডাকে পাইছে। ও কাল রাত ওই ডাইনি নিষেধ ভাঙছিল, তাই নিশি ওরে শেষ করতে আইছিল। আপা গো, এইডারে আপনি সাধারণ ভাবছিলেন? দেন পোলাডার কি হাল করছে। আমারই ভুল রে রহিমা, তুই যখন প্রথমে বললি আমি তখন হেসেই উড়িয়ে দিলাম। ভাবলাম শহরের ছেলে গ্রামে এসে ভয় পেয়েছে। ওরে কমল, তুই দাঁড়িয়ে আছিস কেন? জলদি গঞ্জের বড় ডাক্তার বাবুকে ডেকে নিয়ে আয়, আমার নাতিটা যে মরে যাবে রে। ডাক্তার ডেকে লাভ হবে না কমল, এসব কথা কাউকে জানাস না। তুই গিয়ে বরং তান্ত্রিক ডাক। ঠিক আছে খালা, আমি এক্ষুনি যাচ্ছি। রইমা খালা, এই নাও গঞ্জের কালু তান্ত্রিক, ওনারে সব খুলে বলছি। তান্ত্রিক এগিয়ে এসে রনির মুখের দিকে তাকায়। রনির চোখের মনি তখনও স্থির। তান্ত্রিক নিজের হাতের বাটি থেকে কিছুটা বিভূতি রনির কপালে ছুঁড়ে দিতে রনি বিকট চিৎকার করে ওঠে। এই ক্ষত কোনো সাধারণ ক্ষত নয়। নিশির নখের আঁচড় লেগেছে এর শরীরে। নিশির নিয়ম ভেঙে ছেলে বড় অপরাধ করেছে। আজ অমাবস্যার রাত, নিশি তার শিকারকে সম্পূর্ণ না নিয়ে ছাড়বে না। মাঝরাতে ও আবার ডাকবে। বাবা, আমার একটা মাত্র নাতি, ওরে বাঁচানোর কোনো উপায় কি নেই? ও তো না বুঝে ভুল করেছে। উপায় একটা আছে, কিন্তু কাজটা বড় বিপজ্জনক। আজ রাতে নিশি যখন ওকে ডাকবে, তোমরা কেউ ওকে বাধা দেবে না। ও যেভাবে যেতে চায় যেতে দেবে, তবে ওকে লক্ষ্য করে আমাদের ওর পিছু নিতে হবে। নিশি যখন ওকে শেষ আঘাত করতে যাবে, ঠিক সেই মুহূর্তে এই মন্ত্রপুত জল ওর গায়ে ছেটাতে হবে। তাহলে নিশি চিরতরে ভস্ম হয়ে যাবে। কিন্তু মনে রেখো, একটু ভুল হলে ছেলের প্রাণ তো যাবেই, সাথে আমাদেরও রক্ষা নেই। চারদিক নিস্তব্ধ। ঝিঁঝি পোকার ডাক হঠাৎ বন্ধ হয়ে যায়। ঘরের ভেতর হ্যারিকেনের আলোটা কাঁপছে। রনি বিছানায় সোজা হয়ে বসে আছে। তার চোখ দুটো রক্তবর্ণ আর শূন্য। হঠাৎ জানলার বাইরে নদীর পাড়ের বাঁশঝাড়ের দিক থেকে ভেসে আসে সেই মিষ্টি কণ্ঠস্বর। রনি, রনি, বাইরে এসো। অনেক হয়েছে, এবার আমার কাছে চলে এসো রনি।
কণ্ঠস্বরটি শোনা মাত্রই রনি বিছানা থেকে নেমে অবশ পায়ের মতো হাঁটতে শুরু করে। রনি ঘরের দরজা খুলে সম্মোহিতের মতো সোজা নদীর পাড়ের দিকে রওনা হয়। তান্ত্রিক হাতে জলের ঘটি নিয়ে আর কমল লাঠি হাতে ধীর পায়ে রনির পিছু নেয়। প্রচণ্ড বাতাস বইছে। নদীর কুয়াশাচ্ছন্ন পাড়ে বিনিতা দাঁড়িয়ে আছে। তবে এবার তার রূপ আর সুন্দর নেই। তা কঙ্কালের মতো সাদা, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল এবং পা দুটো মাটি থেকে শূন্যে ভাসছে। রনি সম্মোহিতের মতো তার সামনে গিয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত চলে এলে রাজু। আমার নিয়ম ভাঙার শাস্তি এবার তোমায় পেতেই হবে। এটা বলেই বিনিতা তার লম্বা ধারালো নখযুক্ত হাত বাড়িয়ে রনির গলা চেপে ধরে শূন্যে তুলে ফেলে। রনি যন্ত্রণায় ছটফট করতে থাকে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে তান্ত্রিকার কমল চিৎকার করে সামনে চলে আসে। এই যে পিশাচি, তোর খেলা শেষ। থামো বিনিতা, ওকে ছেড়ে দাও। বিনিতা তীক্ষ্ণ চোখে তাদের দিকে তাকিয়ে এক অট্টহাসি হাসে। তখন আড়াল থেকে বেরিয়ে আসে রহিমা খালা, রনির ঠাম্মা। রহিমা খালাকে দেখিয়ে যেন বিনিতা তেলে বেগুনে জ্বলে ওঠে আর কর্কশ কণ্ঠে বলে ওঠে, তোর জন্য আজ আমার এই অবস্থা, শুধুমাত্র তোদের জন্য। কি হয়েছিল তোর সাথে, আর কেন তুই এভাবে বলছিস? রাজুর সাথে আমার প্রেম ছিল। আমাদের সারা জীবন একসাথে থাকার কথা ছিল। এই গ্রামের মানুষ আমাদের পবিত্র ভালোবাসা মেনে নেয়নি। ওরা অপবাদ দিয়েছিল আমাদের। আর তুই রহিমা, তুই তো রাজুর পরিবারকে খেপিয়ে তুলেছিলি। তোর জন্য এসব হয়েছে, সবকিছু তোর জন্য হয়েছে। সেদিন রাতে তোদের অপবাদের কারণে রাজু আত্মহত্যা করে, আর সেই আত্মহত্যার দায় তোরা আমায় দিয়েছিলি। আর আমায় এই বাস ছাড়ে এনে তোরা আমায় বাঁচতে দিসনি, বিষ খাইয়ে মেরে ফেলেছিলি এইখানে। মরার আগে আমি কসম খেয়েছিলাম আমি কাউকে ছাড়বো না। এই রনির মাঝে আমি আমার রাজুর রূপ দেখেছি, তাই ওকে আমি নিজের কাছে নিয়ে যেতে চেয়েছিলাম। বিনিতার কথা শুনে ঠাম্মা রহিমা স্তব্ধ হয়ে যান। রহিমার অপরাধ বোধে তার শরীর কাঁপতে থাকে। আমায় ক্ষমা করে দে বিনিতা। আমি লোভে পইরা রাজুর বাপের উস্কানি দিচ্ছিলাম। আমি বুঝতে পারি নাই যে তোরা আত্মায় ভাবে শান্তি পাবে না। কিন্তু এই ছোট সাহেব তো নিষ্পাপ রে মা, ও তো রাজু না। ওরে তুই ছেড়ে দে, আমার জান লাগলে তুই নিয়ে যা। বিনিতা, আমি রাজু নই, কিন্তু তোমার এই কষ্ট, এই অন্যায় কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তবে প্রতিশোধ কখনো শান্তি আনে না বিনিতা, তুমি এবার মুক্তি নাও। বিনিতা রনির দিকে তাকায়। রনির চোখের সরলতা আর রহিমার অনুশোচনা দেখে তার ভেতরের সেই ভয়ঙ্কর রূপটা আস্তে আস্তে নরম হতে থাকে। আমি তোর আত্মার শান্তির জন্য যজ্ঞ করব, এবার তুই শান্ত হ। তান্ত্রিক তার কথা মতো বিনিতার শান্তির জন্য যজ্ঞ করে। এরপর বিনিতার আত্মা বিদায় নেয়। এতদিন পর আমার কাছে এলি, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল তোর সাথে। তোকে এখন আমি চাইলেও থাকতে বলতে পারছি না। এসব কিছু ভুলে যাও ঠাম্মা, তুমি বরং চলো আমার সাথে। না রে, নিজের জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে আমার ইচ্ছে করে না তো। তুই বরং যা, সাবধানে যাস কিন্তু।